আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছনছ ইসরায়েল। রাতভর 4 দফায় চলে তেহরানের এই পাল্টা হামলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েক শহরে। এখন পর্যন্ত প্রাণ গেছে 2 ইসরায়েলির, আহত আরও 60 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণ যায় 78 জনের। মূলত এই হামলার প্রতিশোধ নিতেই তেহরানের এই পাল্টা হামলা। হামলা পাল্টা হামলা, একবার নয় দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন। হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে। এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি, তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ, আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এখনই তাদের না থামালে 2 দিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। Iran could have produced enough material for multiple bombs. ভোরের আগে ফের ইরানের হামলা। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন। কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে। এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন আরও 15 জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়েছিল আমবোঝাই একটি ট্রাক। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিছুতেই যখন হচ্ছিল না সমাধান, তখন ঢাকার রাজনীতি বাগ বদলালো লন্ডনে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটলো দেশের নির্বাচন নিয়ে এত দিন ধরে জমে থাকা কালো মেঘ। অনড় অবস্থান থেকে সরে আসে দুপক্ষই। ফলে গেল প্রায় 2 দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে। এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ, তা যেন বিচূর্ণ হলো বহু প্রত্যাশিত সাক্ষাতে। স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন
সমঝোতার হাত। আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান। ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে। দ্য ডরচেস্টার হোটেলে দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে 1.5 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু ইঙ্গিত। সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে। এতে জানানো হয় আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আবহাওয়াটা খুব ভালো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়েতেই কম। তাই ইউনুস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কেমন হলো লন্ডন বৈঠক? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক। নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত। আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য উদাহরণ। আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিব। ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরেই আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনড় অবস্থানে, তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে। প্রায় 2 ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাতত সব সংকট, নাকি এখনো পেরোতে হবে আরো অনেকটা পথ? এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না। পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান। এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই সরকার গত 10 মাসে যেভাবে পার করে এলো তাতে তাদের অর্জন খুব কম ছিল, ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগুতে পারছিল না। বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু, গ্রহণযোগ্য আর অংশগ্রহণমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত, রক্তপাত। আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেন, অন্তত তেমন সংঘাত এড়ানো গেছে এবার, যা ইতিবাচক। বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশা আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল, যেটা হতেই পারতো এবং হওয়াটাই স্বাভাবিক, সেটা এড়ানো গেছে সোফায় বসে। একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট, যারা রেসপন্সিবল, তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন, এটা আমরা চাই দেখতে। এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব দুজন মিলে বসছেন, এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত
ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেবার এমন মানসিকতাকে স্বাগত জানান। There was a sense of compromise, which is always the essence of democracy. They have been talking, and I think that was for most of observers the most important point. They have been talking about the time frame and the date of the elections, and at least as we stand now, both sides had shown some flexibility, and I think that is a very welcome sign for the stability of the country. রাষ্ট্রদূতের মতে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বিদেশি বন্ধুরাও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু এখন কিছু খাওয়াও এখন Evening at Jorum craving, চাই কিছু exciting. Mr. Noodles hot cooking, taste amazing. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এই বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন ৫,৫৭০ জন, আর এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ১,৫৫২ জন, অর্থাৎ মোট আক্রান্তের ৪৪% আক্রান্ত বরগুনাতে, আর মোট ২৮ মৃত্যুর ৬ জনই বরগুনা জেলার। তাই বরগুনায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন কীটতত্ত্ববিদরা। ২০২৫ সালের শুরু থেকে বিশ্বে ৩ মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর এতে মারা গেছেন ১,৪০০ জন। বাংলাদেশেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল বছরের ১৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৮১ জন, আর মৃত্যু ছিল ৩৯। এবছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫,৫৭০ আর মৃত্যুর সংখ্যা ২৮। গেল বছর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর এবছর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি আর মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। গেল বছর চাঁদপুর জেলায় বেশি আক্রান্তের সংখ্যা থাকলেও এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায়। এই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৫৫২ আর মৃত্যু হয়েছে ৬ জনের। বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া, তাদের গোসল এর কাজে ব্যবহার করে। এই যে পানির সংকট, সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। বরগুনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে, কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে, জ্যামিতিক হারে ছড়িয়ে যাবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।